যারা যারা ধরা পড়েছে তারা কি আমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। না বস, আমি কোনদিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগেই ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ, ইমরানকে কে গুলি করেছে? আমাদের এই কাজ কেউ কাউকে বিশ্বাস করতে পারে না ইমরান। তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতে পারো, আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলে কাউকে নিয়ে টেনশন থাকলে তাকে শেষ করে দিতে। বস, আমাদের বস আপনি, কিন্তু আপনার বসকে? তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? আমরা এত বছর ধরে যে এই ব্যবসা করে আসছি শুধু তার শক্তির কারণে, আমাদের কেউ ধরতে পারেনি। এত ক্ষমতা তার? অনেক ক্ষমতা তার। আমার বসে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? ওই বরগুনা জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেরেছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুব রাগ করবে। আচ্ছা বস। এইদিকে আমি বাড়িতে এসে গিয়েছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও এখানে আছে। আমার সেই কথা মনে পড়লো, তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি। এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে চেয়ে দেখে আমি অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশা সাথে সাথে চোখ সরিয়ে নেই। বাবা মা এখানেই, তাই কিছু বললাম না। রাগটাকে কন্ট্রোল করে রুমে চলে এলাম। আজকের দিনটাও চলে গেল। আজ সকালেই উঠলাম, উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথায় যাওয়ার আগে খেয়ে তো যা। এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর আজও খাবো না, এই বলে চলে আসলাম। মা আমার যাওয়ার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারছি আমার অবহেলায় মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মার এটাও বোঝা উচিত ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকলাম। অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আছে। আমিও মাঠের দিকে যাচ্ছি। হঠাৎ কেউ এসে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটাকে ছাড়িয়ে পেছনে ফিরি। পেছনে ফেরার পর দেখি একটা খুব সুন্দর মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতামি করতেছে, প্লিজ কিছু করুন। আমি মেয়েটার পেছনে ফিরে দেখি চারটা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই, আপনাদের সমস্যাটা কি? মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? দেখ, তুই মনে হয় নতুন, এই কলেজের বিষয়ে কিছু জানিস না। আমার ভাই সৌরভ এই কলেজের ভিপি, তাই আমাদের যা ইচ্ছা আমি তাই করব। তোর ভাই ভিপি হোক বা মিনিস্টার হোক, তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে এই কলেজের কোনো মেয়ের সাথে ভুলে অসভ্যতা করার চেষ্টা করবি না। করলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। কি আমাকে হুমকি? এই তোরা কি দেখছিস? মার ওকে। ফাহিমের লোকেরা আমাকে মারতে আসলো। আমি সবগুলোকে মারতে লাগলাম। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির গেট দিয়ে ঢুকতেছিল, কিন্তু আমাকে মারপিট করতে দেখে ওইখানে থেমে গেল। তারপর ধরলাম ফাহিমকে, ইচ্ছা মতো মারতে লাগলাম। আজ এতটুকুই মারলাম, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে দেখলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। এই বলেই মেয়েটার কাছে আসলাম। ফাহিমদের হাসপাতালে নিয়ে গিয়েছে কিছু ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার কি আছে? আপনি আমার জন্য ওদের সাথে মারপিট করলেন, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য। হয়তো। হয়তো না। আর আমি সানজিদা সুলতানা। আমি রিমন। ক্লাসে যাওয়া যাক। তারপর সানজিদার সাথে ক্লাসে যেতে লাগলাম, কিন্তু কলেজের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। আশিক, জাবির ওরা মেয়েদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কলেজে হইচই পড়ে গিয়েছে যে ভিপির ভাইকে একটা ছেলে মেরেছে। ক্লাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। সবার দৃষ্টি আমার দিকে দেখে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমি সানজিদার সাথে কথা বলছি। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও ক্লাসে এসেছে। একটু পর ক্লাসে স্যার এলো। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন আমি ভিপির ভাইকে কেন মেরেছি। আমি বললাম একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করেছে তাই। তবুও ভিপির ভাইয়ের গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি। ভিপি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। এসব বললো স্যার। তারপর ক্লাস করাতে লাগলো।
হঠাৎ কেউ বলল, স্যার আসবো। দরজার দিকে তাকিয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তার মানে তিশা এই কলেজে পড়ে আর আমাদের সাথেই। এসো। এত দেরি হলো কেন? একটা কাজ ছিল স্যার। পরের যেন আর দেরি না হয়, গিয়ে বসো। আচ্ছা স্যার। তিশা অন্য বেঞ্চে বসার সময় সানজিদাকে কিছু ইশারা করলো, আর সানজিদাও ইশারার জবাব দিল মাথা নাড়িয়ে। যদিও আমি তখন দেখতে পাইনি, আপনাদের বোঝানোর জন্য বললাম। ক্লাস শেষ হলো, ক্লাস থেকে বের হলাম। আশিক, জাবির, জয়, সাব্বির ওরা মেয়েদের সাথেই কথা বলতেছে। মিশনের বিষয়ে ওদের কোনো খেয়ালই নেই। সানজিদা আমার কাছে আসলো। ভাই, কাল দেখার কথা দুটোই হবে। বাই। সানজিদা চলে গেল। আমি সাব্বিরের কাছে গেলাম। আমাকে আসতে দেখে সাব্বির মেয়েটাকে চলে যেতে বলল। মেয়েটা চলে গেল। শোনো, আজ বিকালে একটা মিশন হবে, রেডি থেকো। আর ওদের সবাইকে বলো আজ খেপুপাড়ায় ওদের আস্তানায় মিশন হবে। ওকে, বাই। বলে পেছনে ঘুরতেই তিশা এবং মেয়েটা ওইদিকে সরে গেল। এই মেয়েটা এখানে কি করতে এসেছিল? আমাদের কথা শুনেছে নাকি? ওই এখানে এসেছিল কেন? তিশাকে বললাম। ক্লাস তো শেষ হয়ে গেছে, বাড়ি যাব। আমরা যখন এক বাড়িতেই যাব, তাই ভাবলাম আপনার সাথেই যাই, তাই আপনার কাছে আসলাম। ওই শোনো, আমি আগেই বলেছি আমার পার্সোনাল জীবনে আসার চেষ্টা করবে না, ভালো হবে না। এসেছে, ওনার সাথে বাড়ি যাব। যাও নিজের মতন বাড়ি। যাচ্ছি তো। যাও। আমারও কোনো ইচ্ছে নেই তোমার সাথে যাওয়ার। তোমরা কি বলছিলে? হ্যাঁ, সেটা শুনতে এসেছিলাম, বাট ধরা পড়ে গেলাম। আর তুমি খুবই চতুর, কিন্তু তোমাকে আমি ধরবই। আর তুমি যেই ছেলেটার সাথে কথা বলেছিলে, ওই ছেলেটাকেও নজর রাখতে হবে। তিশা নিচে নিচে বলতেছে কথাগুলো। না, এই মেয়েটা মোটেও সুবিধার না। এই মেয়েটার মধ্যে কোনো না কোনো রহস্য নিশ্চয়ই আছে। এই মেয়েটা থেকে দূরে থাকতে হবে। এই বলে কলেজ থেকে বের হয়ে চলে আসলাম। একটা রিক্সা করে হোটেলের সামনে আসলাম। বাড়িতে খাবার খাই না, তাই এখান থেকেই খেতে হবে। হোটেলে গিয়ে পেট ভরে খাবার খেলাম। তারপর হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি তিশা কিছু পুলিশের সাথে কথা বলতেছে। এই মেয়ে এখানেই বা কি করে, আর পুলিশের সাথেই বা কি কথা বলতেছে? শোনা লাগবে তো। আমি মাথাটা নিচু করে তিশার ওইখানে যেতে লাগলাম। তিশার ফোনে একটা কল আসলো, আমি কাছে গেলাম। বিশ্বাস করুন, আমার গাড়ির কাগজপত্র বাড়িতে। কাগজপত্র বাড়িতে কেন রেখে এসেছেন? মনে ছিল না। ও, এই গাড়ির কাগজপত্রের বিষয় আমি দূর থেকে ভেবেছিলাম কি নাকি। আমি ওইখান থেকে চলে এলাম বাড়িতে। তিশাদের ওইখানে একজন অচেনা লোক এলো। এমন রাস্তার পাশে কথা বলে সবাই তো দেখতে পাবে। সরি, আমি বুঝতে পারিনি রিমন এখানে আসবে। কিছু কাজ বোঝা উচিত। আমি যদি তখন রিমনকে না দেখতাম, তাহলে কি হতে পারতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি দেখেছিলাম রিমন তোমাদের ওখানে আসতেছে, আর তোমাকে ফোন করে বললাম। আপনি ফোন করে না বললে ধরা খেয়ে যেতাম। যাই হোক, ওই রিমনের উপরে সবসময় নজর রেখো। এই কলেজে ভর্তি হওয়ার পিছনে নিশ্চয়ই ওর কোনো কারণ আছে। আর রিমন যে কলেজে সাব্বির নামের একটা ছেলের সাথে কথা বলেছে, খেয়াল করেছো? আমি খেয়াল করেছি। গুড। শোনো, তোমরা ওই সাব্বির নামের ছেলেটার উপর নজর রাখবা। কোথায় যাই, কার সাথে কথা বলে, সব খবর আমাকে দিবা, অন্য পুলিশদের বলবা। ওকে ম্যাম। আর তিশা, রিমন কোথায় যায়, কি করে, এই খবর তুমি রাখবা। কারণ তুমি আর ও এক বাড়িতে থাকো। রিমন বাড়ি থেকে বের হলেই তুমি ওর পিছনে পিছনে বের হবে, ও কোথায় যায় তা দেখার জন্য। এই রিমন ছেলেটা খুব চতুর। তিশা, যতই চতুর হোক না কেন, আমাদের কিন্তু আমাদের দায়িত্বটা পালন করতে হবে। ওকে, বাই। বাইরে থেকে খেয়ে এসেছি, তাই বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে আশিককে ফোন দিলাম। তোমরা রেডি হও, আজই একটা ছোট্ট মিশনে নামতে হবে। ওকে স্যার, আমরা রেডি হচ্ছি। ওকে, আমি আসতেছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমার কথা যে অন্য কেউ শুনেছে সেটা আমি বুঝতে পারলাম না। তিশা সেই অচানকে ফোন দিল। বলো। রিমন কোথায় ও বেরোচ্ছে? আর ফোন দিয়ে কাকে যেন সেইখানে আসতে বললো, কি নাকি একটা কাজ আছে। তুমি রিমনের পিছু করো, ওর সেই জায়গায় যাও, আমরা আসতেছি। ওকে। ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে বাড়ি থেকে বেরোলাম। আমার পেছনে যে কেউ আছে সেটা এখনো বুঝতে পারলাম না। আমি বাড়ি থেকে নেমে আসলাম, আমার পেছনে যে কেউ আসছে এটা বুঝতে পারলাম না। আশিকদের থেকে একটু দূরে তখন আমার কাছ দিয়ে একটা গাড়ি যায়, আর আমি আয়নায় দেখতে পাই তিশা আমার পেছন পেছন আসছে। না, এখন আশিকদের কাছে যাওয়া যাবে না। আমি ফোনটা বের করে আশিকের কাছে একটা SMS পাঠিয়ে দিই। SMS-টাতে লেখা ছিল, তোমরা খেপুপাড়ার দিকে যাও, আমি আসছি। আশিক আমার SMS পেয়ে ওদের নিয়ে যাওয়া ধরে।
আর আমি অন্য রাস্তা দিয়ে খেপোপাড়া যাচ্ছি। তিশা, আর পেছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলেছি। যাই হোক, তুমি এসেছো তাতে। তিশা, আর পেছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলেছি। যাই হোক, তুমি এসেছো তাতে আমারই ভালো হয়েছে। তোমার জন্যই আমরা ওদের আস্তানায় যেতে পারবো। এই ছেলে কোথায় যাচ্ছে? কখন থেকে হেঁটে চলেছি, পা ব্যথা হয়ে গেল। এই পোলা এখনো হেঁটে যাচ্ছে। আমরা খেপোপাড়া এসে পড়েছি। চারিদিক এখন নির্জন। এইখানে সবসময় নির্জনই থাকে। গুন্ডাগুলোর আস্তানা এখানেই হবে, আর তিশা আমাকে ওদের আস্তানায় নিয়ে যাবে। তিশা হঠাৎ করে পড়ে গেল, এই সূচকে আমি লুকিয়ে পড়লাম। তিশা উঠে আমাকে দেখতেছে না। এতটুকু সময়ের মধ্যে গেল কোথায়? যে করেই হোক একে আমার খুঁজে বের করতেই হবে। এবার তিশা আমাকে খুঁজতে লাগলো, আর আমি তিশার দিকে নজর রাখছি। আমার প্ল্যান ছিল এটা খেপোপাড়া গুন্ডাগুলোর আস্তানা এদিকে। যদিও আমি আস্তানাগুলো চিনি না, কিন্তু এখন চিনে যাব। গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কোনো মেয়ে দেখলেই ধরে ওদের আস্তানায় নিয়ে যায় আর পরে পাচার করে দেয়। আর তিশা এখন এখানে ঘুরছে। আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে আর ওদের আস্তানায় নিয়ে যাবে, আর আমিও তখন ওদের পিছু পিছু আস্তানায় যেতে পারবো। আমাকে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। আমাকে তন্ন তন্ন করে খুঁজছে তিশা। তখন গুন্ডাগুলো ওকে দেখে ফেলে আর তিশার উপর আক্রমণ করে। আমি পেছন থেকে সব দেখতেছি। তিশা ওদের কাছ থেকে অনেক ছোটাছুটি করতেছে, কিন্তু কিছুতেই ছুটতে পারতেছে না। শত হলেও তিশা একটা মেয়ে, আর 5টা ছেলের সাথে তিশা কিছুতেই পারবে না। তিশাকে ওরা ভালোভাবেই ধরে ফেললো আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো। আমি ওদের পেছন পেছন গেলাম। কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম। এই নির্জন জায়গার বাড়িটাই নিশ্চয়ই ওদের আস্তানা। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতর দিকে যেতে লাগলো। তিশা অনেক ছোটাছুটি করতেছিল। তিশার প্যান্টের থেকে একটা কাগজ পড়ে যায়, যেটা ওরা দেখতে পায়নি, আমি দেখতে পেলাম। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। আমিও এই সুযোগে তিশার প্যান্ট থেকে যে কাগজটা পড়েছিল সেই কাগজটাকে আনি। এটা আর অন্য কোনো কাগজ নাই, এটা তো একটা কার্ড। কার্ডটা দেখেই আমি একটু অবাক হই, কারণ কার্ডটা ছিল একজন পুলিশের, আর কার্ডটায় তিশার নাম আর ছবি দুটোই আছে। তার মানে তিশা পুলিশ অফিসার। আর এই মিশনে যে পুলিশ পাঠানো হয়েছে তার মধ্যে তিশাও একজন। আর তিশা আমাকে সন্দেহ করেছিল, যার জন্য ওকে অপমান করার পরেও আমার রুমে আসতো আর আমার কথা শুনতো, আর আজ আমার পেছন পেছন আসলো। আমি বাড়ির পেছন দিকে গেলাম। পেছনে একটা জানালা আধা খোলা, সেটা দিয়ে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে আমি সত্যিই খুব অবাক হলাম, কারণ ভেতরে 40টার মতন মেয়ে আছে। এই দলের একজন বলল, বস, 40টা মেয়ে তো এখন হয়েই গেল, পাচার করবেন কবে? আরে এদের আর আমার পাচার করতে হবে না। আমাদের পাচার করতে হবে না মানে? তোরা তো আমার বসকে দেখতে চেয়েছিলি, যার কাছে আমরা এই মেয়েগুলো পাঠাই। অন্ধকার জগতের কি আকাশকে দেখতে চেয়েছিলি? দেখতে তো চেয়েছিলাম, কিন্তু তাকেও তো দেখতে পারবো না, আপনি বলেছেন। এবার দেখতে পাবি, কারণ এবার উনি আমাদের আস্তানায় আসতেছে। কি? সে আমাদের আস্তানায় আসতেছে? আর সে এসেই এবার এই মেয়েগুলোকে নিয়ে যাবে। কবে আসবে সে? কাল আসবে। আর এদের ভালো করে ধরে রাখ। কাল বস আসলেই এদের বসের কাছে